হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 7 অঙ্কের ক্লাস। আর এই ক্লাসে আমি নিজে করি 1.2 এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো শুরুতেই বলবো, আমি ক্লাস 5 to 10 এই টেক্সট বইয়ের সমস্ত অঙ্কগুলো ধারাবাহিকভাবে আমার চ্যানেলে আপলোড করছি। তোমরা সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য বা সমস্ত অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটা অন করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় এবং সেখান থেকে তোমরা ভিডিওগুলো প্রথমেই দেখতে পারো। তো এখানে এক দাগে আছে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। তাহলে 55 বার ঘুরলে 77 মিটার পথ যায়, তাহলে 98 মিটার পথ যেতে ওই চাকাকে কতবার ঘুরতে হবে। তাহলে এখানে লিখে নিতে হবে গণিতের ভাষায়। সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়। তাহলে চাকার ঘূর্ণন সংখ্যা আর এদিকে লিখে নেব কি, এদিকে লিখে নেব অতিক্রান্ত পথ, অর্থাৎ কত পথ যাচ্ছে সেটা অতিক্রান্ত পথ। এটা যেহেতু মিটার বলা আছে, তাহলে ব্র্যাকেটে মিটার লিখতে হবে। আর ঘূর্ণন সংখ্যার কোনো একক নেই, সেই জন্য এটা কিছু লিখতে হবে না। তো 55 বার ঘুরছে, ঘুরে 77 মিটার পথ যাচ্ছে। এরপরে 98 মিটার পথ যেতে হবে, তাহলে এই চাকাকে কতবার ঘুরতে হবে। তো যেহেতু প্রশ্ন চিহ্নটা এখানে আছে বাঁদিকে, চাকার ঘূর্ণন সংখ্যায় আছে, তো এখান থেকে একটা বাক্য তৈরি করতে হবে। যেমন 77 মিটার পথ যেতে চাকাকে 55 বার ঘুরতে হয়, তাহলে 98 মিটার পথ যেতে চাকাকে কত ঘুরতে হবে। অর্থাৎ যে বাক্যটা লিখব এই 55 এবং 77 দিয়ে, তার ক্ষেত্রে যেখানে প্রশ্ন চিহ্ন আছে এটাকে ডান দিকে রাখতে হয়। অর্থাৎ আমরা তাহলে প্রথমে লিখব 77 মিটার পথ যেতে চাকা ঘুরে 55 বার। 77 মিটার পথ যেতে চাকা ঘুরে 55 বার। তাহলে আমরা যে ঐকিক নিয়ম করছি, তাহলে এখন লিখতে হবে কি, যে 1 মিটার পথ যেতে চাকা ঘুরে, তাহলে 77 মিটার পথ যেতে যদি 55 বার ঘুরতে হয়, 1 মিটার পথ যেতে আরও কম ঘুরতে হবে। তাহলে সেক্ষেত্রে 55কে এই 77 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি ভাগ করলে কম হয়। আর তারপরে আছে কি, যে 98 মিটার 98 মিটার পথ যেতে চাকা ঘুরে সমান 55। 98টা হবে 55-এর পাশে, আর নিচে হবে 77। তাহলে সেই গুণ অঙ্কের মতো বা সরল অঙ্কের মতো আমরা 55 এবং 77 11 দিয়ে কাটাকুটি করতে পারি, কারণ 55-কে 11 দিয়ে ভাগ করা যায়, 77-কেও 11 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে 5-11 55, এখানে 7-11 77। এবার 7 দিয়ে 98-কে কাটবো। তাহলে 7 দিয়ে 98-কে ভাগ করে দেখি কত হবে। 7-একে 7, 4-7 28। তাহলে এটা হলো 14। 7 এবং 98 কাটলে এটা 14 আসছে। তাহলে শেষমেশ আছে 5 এবং 14, আর নিচে এক না লিখলেও চলবে। 5 ইন্টু 14 বার সমান 5-14 70, তাহলে 70 বার। এখন প্রশ্ন ছিল কি, যে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। তাহলে এখানে লিখবো, অতএব 98 মিটার পথ যেতে ওই চাকা
70 বার ঘুরবে। এরপরে 2 দাগ আছে, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, অর্থাৎ 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন, তাহলে 364 দিনে কতদিন যায় সেটা বের করতে হবে। তাহলে এখানে গণিতের ভাষায় সমস্যাটা আগে লিখে নিতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যাই, তাহলে মোট এখানে দিন সংখ্যা এটা দিনে হবে, আর সাঁতার শিখতে যাওয়ার দিন সংখ্যা, এটা কোনো একক দেব না। তাহলে প্রথমে দিন সংখ্যা যখন 7, সে সাঁতার শিখতে যায় একদিন, আর দিন সংখ্যা যখন 364 তখন সাঁতার শিখতে যাই কতবার বা কতদিন সেটা বলতে হবে। তো এখানে ঐকিক নিয়ম করব যে 7 দিনে সাঁতার শিখতে যাই একদিন, তাহলে 364 দিনে কত যাবে। তাহলে এখানে লিখব কি দীপ্তার্ক 7 দিনে সাঁতার শিখতে যাই সমান একদিন। এরপরে সাথে নিয়ে যদি 1 দিই, দীপ্তার্ক 1 দিনে সাঁতার শিখতে যাই, এই 7 এই 1-এর নিচে আসবে, তাহলে 1/7 দিনে দীপ্তার্ক 364 দিনে সাঁতার শিখতে যাই সমান, যেহেতু 1-এর পরে 364 দিলাম, তাহলে সাঁতার শিখতে যাবে বেশি দিন, আর বেশি হলে গুণ করতে হবে। 7-এর পরে 1 দিলাম, তাহলে 1 দিনে সাঁতার শিখতে যাবে, সেটা 7 দিনে যতবার যাবে 1 দিনে কম বার যাবে, সেই জন্য ভাগ হলো। এবার 364 দিনে নিশ্চয়ই বেশি বার যাবে, আর আমরা জানি গুণ করলে বেশি হয়, সুতরাং এখানে গুণ করতে হবে। তাহলে 1 তার সাথে 364 আর নিচে আসছে 7। তো 364কে 7 দিয়ে ভাগ, তাহলে 5×7 35, 1 4 নামছে, 7×2 14, তাহলে এটা হলো 52। তাহলে সমান 7 এবং 364 কাটাকুটি করে 52 লিখলাম। 1 এবং 52 গুণ করতে হবে, 1 × 52 দিনে সমান 52 দিনে। তাহলে এখানে লিখতে হবে, অতএব উত্তর লিখছি। উত্তর ছিল যে 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায়। অতএব 364 দিনে দীপ্তার্ক মোট 52 দিন সাঁতার শিখতে যায়।
এরপরে 3 দাগ, 3 দাগে আছে কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি। তাহলে এখানেও তাই, এখানে এক গণিতের ভাষায় সমস্যাটা আগে লিখে নিতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে বলা আছে প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে। তাহলে দিস্তার সংখ্যা এখানে দিস্তার সংখ্যা আছে, আর এখানে হবে কাগজের সংখ্যা। দিস্তার সংখ্যা আর কাগজের সংখ্যা। তো এখানে প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, দিস্তার সংখ্যা যখন 1 তখন কাগজ আছে 24টি। এরপরে কবিতার 120টি কাগজের প্রয়োজন, তাহলে কাগজের সংখ্যা এখানে 120 লিখতে হবে, আর দিস্তার সংখ্যার এখানে প্রশ্ন চিহ্ন। তাহলে এখানে একই রকমভাবে বাক্য তৈরি করতে হবে ঐকিক নিয়মের ক্ষেত্রে। তাহলে বাক্যটাকে এমনভাবে সাজাতে হবে, যেহেতু দিস্তার সংখ্যার এখানে প্রশ্ন চিহ্ন আছে, এটা যেন ডান দিকে থাকে আর কাগজের সংখ্যা বাঁ দিকে থাকে। তাহলে সেটা লেখা যায় যে 24টি কাগজ থাকে এক দিস্তায়। চব্বিশটি কাগজ থাকে এক দিস্তায়। তো এরপরে এক ঐকিক নিয়মের যে নিয়ম, এক দেব, একটি কাগজ থাকে, তাহলে এই 24 এই একের নিচে আসবে, 1/24 দিস্তায়। এবার 120টি কাগজ থাকে, 1 × 120 আর তার নিচে 24। তো চাইলে 12 দিয়ে কাটাকুটি করতে পারি, কারণ এখানে 12ই আছে, তারপরে 0, তাহলে 12 দিয়ে কাটলে এটা হবে 12 1 12, 0 বসিয়ে দিলাম। আর 24 আমরা জানি 12 2 24, আবার যদি কাটি তাহলে এটা হবে 5। তো তাহলে উপরে আছে 1 × 5 দিস্তায় সমান 5 দিস্তায়। তাহলে এখানে প্রশ্ন ছিল যে কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি। তাহলে লিখতে হবে কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। অতএব কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। এরপর 4 দাগ, 4 দাগে আছে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানে 1 ডজন ডিম আমরা জানি 12খানা ডিমে 1 ডজন হয়, তাহলে 12খানা ডিমের দাম 48 টাকা। এখন আমাকে 32টি ডিমের দাম বের করতে হবে। তো এখানে প্রথমে লিখে নিতে হবে 1 ডজন সমান 1 ডজন ডিম সমান 12টা ডিম, 12টি ডিম, এটা লিখে নিলাম। তাহলে এবার লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে বাদিকে লিখব প্রথমে 1 ডজন ডিমের দাম 48 টাকা। তো ডিমের সংখ্যা লিখব, ডিমের সংখ্যা, এটা টি দিয়ে লেখা আছে, এবং ডান দিকে লিখব ডিমের দাম।
ডিমের দাম, এটা টাকা দিয়ে লেখা আছে। তাহলে ডিমের সংখ্যা যখন 12টা তখন দাম 48 টাকা। এবার ডিমের সংখ্যা যখন 32 তখনকার দাম আমাকে হিসাব করতে হবে। এবার প্রশ্নচিহ্ন এই ডিমের দামে, তাহলে আমরা বাক্যটা কেমনভাবে সাজাবো যেন ডিমের দামটা ডান দিকে থাকে, ডিমের দাম ডান দিকে। তাহলে সেক্ষেত্রে লিখব 12টি ডিমের দাম 48 টাকা, তাহলে দামটা ডান দিকে থাকছে। বারোটি ডিমের দাম সমান 48 টাকা। একটি ডিমের দাম, যেহেতু 12 নিচে 1 দিয়েছি, 12টা এই 48-এর নিচে হবে 48/12 টাকা। আর এখানে আছে 32টি, তাহলে 32টি ডিমের দাম সমান 48 × 32, তার নিচে হবে 12। আমরা জানি 12 × 12, 4 × 12 48, 4 নিচে 1 আছে, 1 না দিলেও চলবে। তাহলে টাকা সমান এখানে হলো 4 × 32, 4 × 32 টাকা। তাহলে 32কে 4 দিয়ে গুণ, 4 × 2 = 8, 3 × 4 = 12, তাহলে 128 সমান 128 টাকা। তাহলে প্রশ্ন ছিল 32টি ডিমের দাম কত, হিসাব করে দেখি। তাহলে এখানে লিখতে হবে অতএব 32টি ডিমের দাম $128 টাকা। এরপরে আছে 5 দাগ, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করি। তাহলে এখানে প্রতিদিন কত ঘন্টা কাজ করছে সেটা দেওয়া আছে, আর কতদিন সময় লাগছে সেটা দেওয়া আছে। অর্থাৎ এখানে দিন সংখ্যা এবং কাজের সময়। তাহলে গণিতের ভাষায় সময়টা আগে লিখে নিই। গণিতের ভাষায় সমস্যাটি হলো দিন সংখ্যা এখানে দিন লিখলাম, আর কাজের সময় এখানে ঘন্টা লিখলাম। তো প্রথম বলা আছে 5 ঘন্টা কাজ করলে কাজের সময় 5 ঘন্টা, 30 দিনে একটি কাজ শেষ হয়, এটা আছে 30 দিন। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে শেষ হবে, ব্যাপারটা এরকম। তাহলে এখানে একটা জিনিস বলার, যে এতক্ষণ যে আমরা অঙ্কগুলো করেছি সেগুলো ছিল সরল সম্পর্ক। অর্থাৎ সরল সম্পর্কের অর্থ হলো যে যেমন ডিমের সংখ্যা আর ডিমের দাম, ডিমের সংখ্যা যদি কম হয় ডিমের দামও কম হবে, অর্থাৎ কম টাকা লাগবে ডিম কিনতে। আবার ডিমের সংখ্যা যদি অনেক বেশি হয় তাহলে ডিমের দামও অনেক বেশি পড়বে, অর্থাৎ এটা বাড়লে এটা বাড়ছে। এটা হলো সরল সম্পর্ক। আর সরল সম্পর্কের ক্ষেত্রে আমরা যে ঐকিক নিয়ম করি, তো সেটা আমি দেখালাম। এর যে আগে 4টে অঙ্ক করেছি, 4টে অঙ্কতেই কিন্তু সরল সম্পর্ক, আর সরল সম্পর্কের ক্ষেত্রে ঐকিক নিয়মে যে 12-র পরে 1 দিলাম তখন 12 এই নিচে চলে এলো। কিন্তু এখানে দিন সংখ্যা এবং কাজের সময় এদের মধ্যে কিন্তু ব্যস্ত সম্পর্ক। সেটা কি করেছে দেখে নাও। যদি দিন সংখ্যা মনে করো 30 দিন, তখন 5 ঘন্টা করে কাজ করতে হচ্ছে। এখন উল্টোভাবে যদি বলি যে কাজের সময় 5 ঘন্টা করে কাজ করলে কাজটি করতে 30 দিন সময় লাগছে। এবার যদি 5 ঘন্টা কাজ না করে আমি একটু বেশি সময় ধরে কাজ করি, তাহলে কিন্তু কাজটি অনেক কম দিনে শেষ হবে। তাহলে কি
কাজের সময় বাড়লে দিন সংখ্যা কমে গেল। আবার যদি কাজের সময় 5 ঘন্টা না রেখে আমি প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করি, তাহলে কাজটি শেষ করতে অনেক দিন বেশি সময় লাগবে। তাহলে কি হলো, কাজের সময় যখন কমিয়ে ফেলছি তখন দিন সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে কি হলো, তাহলে কাজের সময় এবং দিন সংখ্যা এই পরস্পরের সাথে কিন্তু ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা লিখে নিতে হবে যে দিন সংখ্যা ও কাজের সময়, দিন সংখ্যার সাথে কাজের সময়ের ব্যস্ত সম্পর্ক। ঠিক আগের অঙ্কগুলোতে প্রত্যেকটা ক্ষেত্রে লেখা উচিত ছিল যে এখানে কি প্রথম অঙ্কটা ঘূর্ণন সংখ্যা এবং অতিক্রান্ত দূরত্ব এর সাথে সরল সম্পর্ক, এখানে জায়গা নেই। আচ্ছা, 2 দাগে লেখা উচিত ছিল যে দিন সংখ্যার সাথে সাঁতার শিখতে যাওয়ার দিন সংখ্যার সরল সম্পর্ক। এরপরে আছে দিস্তার সংখ্যার সাথে কাগজের সংখ্যার সরল সম্পর্ক। এখানে লিখতে হতো যে দিস্তার সংখ্যার সাথে সরল সম্পর্ক, আর ডিমের সংখ্যার সাথে ডিমের দামের এক্ষেত্রেও সরল সম্পর্ক। আর দিন সংখ্যার সাথে কাজের সময়ের ব্যস্ত সম্পর্ক। তাহলে আচ্ছা, এখানে যখন প্রশ্ন চিহ্ন বাদিকে আছে, তাহলে বাক্যটা কেমনভাবে সাজাতে হবে যেন দিন সংখ্যাটা বাদিকে থাকে। তাহলে লিখব কি, তাহলে লিখব যে এখানে আছে, প্রশ্নে আছে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। তো এখানে লিখতে হবে প্রতিদিন 5 ঘন্টা কাজ করে কাজটি শেষ হয় 30 দিনে। প্রতিদিন 1 ঘন্টা কাজ করে কাজটি শেষ হয়, এটা আচ্ছা, এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক করছি, তাহলে এই 5 কিন্তু এবার নিচে আসবে না, কারণ এটা হবে 5 × 30। তার কারণ বলে দিই, কারণ 5 ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ করতে 30 দিন সময় লাগছিল। এখন যদি 1 ঘন্টা করে কাজ করা হয়, তাহলে কাজের সময় কমিয়ে দিলাম, তাহলে এই দিন সংখ্যাটা 30 দিনের চেয়ে বেশি সময় লাগবে। সেই জন্য 30-এর সাথে 5টা গুণ করা হলো। আমরা জানি গুণ করলে বেশি হয়। তাহলে কি হলো, যেহেতু কাজের ঘন্টা কমিয়ে দিয়েছি, তাহলে কাজটি শেষ করতে অনেক বেশি সময় লাগবে। সেই জন্য 5-এর সাথে 30-এর সাথে 5টা গুণ করলাম। এখন 6 আছে, যে প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হবে, এটা 30 × 5 আর 6 এবার নিচে হবে। তার কারণ বলি, 1 ঘন্টা করে কাজ করলে যতদিন সময় লাগছিল, এখন 6 ঘন্টা করে কাজ করবে, তাহলে সময়টা কম লাগবে, আর কম ভাগ করলে কম হয়, সেই জন্য 6টাকে নিচে দিয়ে দিলাম। এখন কাটাকুটি করলে
6 1 6 আর 5 6 30, তাহলে নিচে 1 আছে, না লিখলেও চলবে, উপরে আছে 5 × 5 দিন সমান 5 5 25 দিন, তাহলে 25 দিন। অতএব এখানে উত্তর লিখতে হবে প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কতদিনে কাজটি শেষ করা যাবে হিসাব করি। তাহলে এখানে লিখতে হবে অতএব প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে, প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে ছয় ঘন্টা কাজ করলে 25 দিনে কাজটি শেষ হবে, কাজটি শেষ করা যাবে, শেষ করা ছয় থেকে আছে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত টাকা হিসাব করি। তাহলে এখানে গণিতের ভাষায় সমস্যাটি লিখে নিতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে প্রথমে সম্পত্তির অংশ আর সম্পত্তির মূল্য, সম্পত্তির অংশ আর এদিকে আছে সম্পত্তির মূল্য। এটা সম্পত্তির মূল্য হবে টাকাতে। তাহলে সম্পত্তির অংশ 5/7 আর তার মূল্য 2825 টাকা। তারপরে 2/7 সম্পত্তির কত মূল্য সেটা বের করতে হবে। তাহলে একই কথা। আচ্ছা, এখানে সম্পত্তির অংশের সাথে সম্পত্তির মূল্যের সরল সম্পর্ক, কারণ সম্পত্তির অংশ যত বাড়বে সম্পত্তির মূল্য তত বাড়বে। তাহলে কি লিখব? তাহলে লিখব সম্পত্তির অংশের সাথে সম্পত্তির মূল্যের সরল সম্পর্ক। সম্পত্তির অংশের সাথে সম্পত্তির মূল্যের সরল সম্পর্ক। তাহলে লিখব কি 5/7 সম্পত্তির মূল্য 2825 টাকা, ঐকিক নিয়ম করব। আর প্রশ্ন চিহ্ন যেহেতু সম্পত্তির মূল্যের দিকে আছে, তাহলে বাক্যটা এমনভাবে সাজাতে হবে যেন সম্পত্তির মূল্য ডান দিকে থাকে। তো 5/7 সম্পত্তির মূল্য, 5/7 সম্পত্তির মূল্য সমান 2825 টাকা। তাহলে 1 সম্পত্তির মূল্য, যেহেতু আমাদের সরল সম্পর্কে অঙ্ক করছি, এরপরে 1 দিলাম, তাহলে এর নিচে চলে আসবে 5/7টা, 2825 বাই 5/7 টাকা। এরপরে আছে 2/7 সম্পত্তির মূল্য, এটা গুণ হবে। তাহলে 2825 গুণ 2/7 আর নিচে আসবে 5/7, এত টাকা। তাহলে এটা এবার হিসাব করতে হবে কত আসছে, সরল করতে হবে। তাহলে 2825 ইন্টু 2/7 ইন্টু, এটা বাই মানে আমরা যদি ভাগ, সেটাকে গুণ চিহ্ন লিখলে এটা উল্টে লিখতে হয়, অর্থাৎ 7/5 টাকা। কাটাকুটি করলে 7 1 7, 7 1 7, এবার 5 দিয়ে কাটাকুটি করছি, তাহলে 5 1 5, আর এটাকে 5 দিয়ে কাটলে কত হবে সেটা এখানে দেখে নিই। 5 দিয়ে ভাগ করছি 28 25কে, তাহলে 5 5 25, বিয়োগ করে 3, 2 নামালাম, 5 6 30,
বিয়োগ করে এখানে 2, পরে 5 নামালাম, 5 5 25, তাহলে সমান 5 6 5। তো এখানে আছে 2 এবং 5 6 5, তাহলে 2 এবং 5 6 5 গুণ করতে হবে। আমরা এখানে লিখে গুণ না করে এখানে বসিয়ে গুণ করতে পারি। তাহলে 5 6 5 ইন্টু 2 টাকা সমান 5 দুগুণ 10 এর 0 হাতে 1, 6 দুগুণ 12 আর হাতে 1 ছিল, 13 3 হাতে 1, 5 দুগুণ 10 আর হাতে 1 ছিল, তাহলে 11, 1130 টাকা। তো এখানে প্রশ্ন ছিল 2/7 সম্পত্তির 2/7 না মোট পরিমাণের 2/7 মূল্য কত টাকা হিসাব করি। তাহলে সেটা লিখতে হবে, অতএব 2/7 সম্পত্তির মূল্য 1130 টাকা। এরপরে 7 দাগ, সাথে দাগে আছে একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। তো এখানে লোক সংখ্যা এবং খাবার মজুদ আছে কত সপ্তাহ চলবে সেটা দেওয়া আছে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হবে লোক সংখ্যা এবং খাবার মজুদ আছে, তাহলে 7 সপ্তাহের খাবার মজুদ আছে। তো এখানে লিখতে হবে জনসংখ্যা আর এখানে সময় লিখব। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো সৈন্যের সংখ্যা, যেহেতু সৈন্য বলা আছে, তাহলে সৈন্যের সংখ্যা যার একক হলো জন আর ডান দিকে হলো সময়। এই সময়টা সপ্তাহ, একক হলো সপ্তাহ, এখানে সময়ের একক সপ্তাহ। তাহলে সৈন্যের সংখ্যা 48 জন এবং সেটা চলবে 7 সপ্তাহ। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দিত, তাহলে ছিল 48, আবার 8 জন সৈন্য যোগ দিয়েছে, তাহলে এটা হয়ে গেল 56 জন। এই খাবার কত সপ্তাহ চলবে, ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে এটা বের করতে হবে। তাহলে এখানে সৈন্যের সংখ্যা যদি বাড়ে, যে খাবার মজুদ আছে সেটা কম সময় চলবে। সৈন্যের সংখ্যা যদি কমে যায়, তাহলে যে খাবার মজুদ আছে সেটা বেশি দিন চলবে। অর্থাৎ সৈন্যের সংখ্যা যদি বাড়ে সময় কমছে, সৈন্যের সংখ্যা কমলে সময় বাড়ছে, অর্থাৎ উল্টো সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখতে হবে এখানে যে সৈন্যের সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। সৈন্যের সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। তো প্রশ্নচিহ্ন আছে সময়ে, তাহলে বাক্যটা এমনভাবে সাজাতে হবে যেন সময়টা ডান দিকে থাকে। তাহলে 48 জন খাবার, 48 জন সৈন্যের মজুদ খাবার, 48 জন সৈন্যের মজুদ খাবার 7 সপ্তাহ চলে। একজন সৈন্যের মজুদ খাবার, এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক, সেই জন্য 48 পরে 1 দিলাম। 48 কিন্তু 7-এর নিচে আসবে না, বরং সাথে সাথে এটা গুণ হবে, সপ্তাহ চলে। আর এখানে আছে 56 জন সৈন্যের মজুদ খাবার,
এটা 7 ইন্টু 48 আর 56 নিচে চলে আসবে। যদি অন্যভাবে বলি আমি, 48 জন সৈন্যের 7 সপ্তাহ চলতো, কিন্তু এখন যদি সৈন্য 1 জন হয় তাহলে আরও বেশি দিন চলবে। সুতরাং সাথে 48 গুণ করলাম, গুণ করলে বেশি হয়। আর 56 একজনের পরিবর্তে 56 জন সৈন্য যদি হয়, সৈন্যের সংখ্যা বেড়ে গেলে খাবার কম দিন চলবে, সেই জন্য 56 দিয়ে এখানে ভাগ করলাম। তো এবার এখানে 6 8 48, 27 56, অতএব 6 8 48, 27 56, আমি 8 দিয়ে কাটাকুটি করেছি, 7 1 7, এখানে 7 1 7, তাহলে উপরে আছে 1 ইন্টু 6 আর নিচে 1, একটা দেবো না কারণ 1 দিয়ে ভাগ করলে সংখ্যাটা একই থাকে। তো এখানে সমান 6 সপ্তাহ। তাহলে অতএব এখানে প্রশ্ন আছে তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে। অতএব ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে। এরপরে 8 দাগ। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। 10 দিন পর আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি। তাহলে এখানে একটু বোঝার ব্যাপার আছে। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। 10 দিন পর, তাহলে 10 দিন পর যখন হচ্ছে, তাহলে 50 থেকে 10 দিন চলে গেল, তাহলে আর থেকে 40 দিন, তাহলে 40 দিন 40 জন থাকে না, এখানে 16 দিন চলবে 10 দিন পর, তাহলে 16 থেকে 10 দিন চলে গেলে আর থেকে 6 দিন, তাহলে 50 জন নাবিকের ওই খাবার 6 দিন চলতো, কিন্তু আরও যেহেতু 10 জন এসছে, তাহলে ওই খাবার আর 6 দিন চলবে না। সেক্ষেত্রে কতদিন লাগবে সেটা বের করতে হবে। তাহলে এখানে লিখে ফেলি, প্রথম গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো নাবিকের সংখ্যা এখানে জন দিয়ে লিখব, আর খাবার কতদিন চলবে এখানে সময় দিয়ে লিখব, সময় ব্র্যাকেটে দিন। তাহলে নাবিকের সংখ্যা যখন 50, তখন 10 দিন পার হয়ে যাচ্ছে 16 দিন থেকে, তাহলে খাবার যেটা মজুদ ছিল সেটা আর 6 দিন চলতো। 16 দিনের খাবার মজুদ ছিল, 10 দিন পার হয়ে গেছে, আর থেকে 6 দিন, তাহলে এই 50 জন নাবিকের ওই খাবার 6 দিন চলতো, কিন্তু আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, তাহলে নাবিকের সংখ্যা 50 প্লাস 10 হয়ে গেল, অর্থাৎ এটা 60। এই 60 জন নাবিকের কত দিন চলবে সেটা বের করতে হবে। তাহলে এখানে একটু বোঝার আছে যে নাবিকের সংখ্যা যদি বাড়ে খাবার কম দিন চলবে, নাবিকের সংখ্যা যদি কমে খাবার বেশি দিন চলবে। তাহলে নাবিকের সংখ্যার সাথে নাবিক বাড়লে সময় কমছে, নাবিক কমলে সময় বাড়ছে, তাহলে নাবিকের সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। নাবিকের সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। তাহলে আচ্ছা, প্রশ্নচিহ্ন আছে সময়ে, বাক্যটা সেভাবে সাজাবো যে 50 জন নাবিকের মজুদ খাবার চলে 6 দিন। পঞ্চাশ জন নাবিকের মজুদ খাবার চলে 6 দিন, তাহলে 1 জন নাবিকের মজুদ খাবার চলবে
এটা আর বেশি দিন চলবে, তাহলে 6 × 50, বা যেহেতু ব্যস্ত সম্পর্ক সেই জন্য পাশে বসলো, নিচে নয়। আর নাবিকের সংখ্যা হয়ে গেছে 60 জন নাবিকের মজুদ খাবার চলবে। 6 × 50 আর 60 হবে নিচে, 10 দিয়ে কাটাকুটি করলে 6 × 10 = 60, 5 × 10 = 50, 6 × 1 = 6, 6 × 1 = 6, তাহলে 5 × 1 = 5, তাহলে এটা হলো 5 দিন। তাহলে 5 দিন। এখন এখানে প্রশ্ন আছে কি যে বাকি খাবারে সকলের আর কতদিন চলবে? অতএব বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে। এরপরে 9 দাগ, 9 দাগে আছে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তাহলে 20 জন লোক 30 দিনে একটি বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে। তাহলে এখানে গণিতের ভাষায় সমস্যা লিখতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা, এটা হবে জন দিয়ে, লোক সংখ্যা হবে জন দিয়ে, আর সময় যেটা হবে দিনে। তাহলে এখানে 20 জন লোক, তাদের কাজ করতে সময় লাগতো 30 দিন। এখন 6 দিন পর, 6টা এখন কোনো কাজে লাগাবো না, এটা অঙ্কের শেষে কাজে লাগবে। 6 দিন পর 8 জন লোক অসুস্থ হয়ে গেল, ছিল 20 জন, তার মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে গেছে, তাহলে বিয়োগ করব 8, এটা হলো 12। আর তাহলে 12 জন লোক কতদিনে কাজটি করতে পারবে সেটা বের করার। তো এখানে লোক সংখ্যা যদি বাড়ে কাজ করতে সময় কম লাগবে, লোক সংখ্যা যদি কমে কাজ করতে সময় বেশি লাগবে। সুতরাং লোক সংখ্যার সাথে সময়, এখানে লোক সংখ্যার সাথে সময় এর ব্যস্ত সম্পর্ক, বা অন্যভাবে বলা যায় যে লোক সংখ্যার সাথে সময় ব্যস্তানুপাতে আছে। তো লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, তো প্রশ্নচিহ্ন সময় আছে, তাহলে বাক্যটা সেইভাবে সাজাবো যাতে সময়টা ডান দিকে থাকে। তো 20 জন লোকের কাজটি করতে সময় লাগে 30 দিন। 20 জন লোকের কাজটি করতে সময় লাগে 30 দিন। 1 জন লোকের কাজটি করতে সময় লাগে সমান 30 × 20 হবে, কারণ কি ব্যস্ত সম্পর্কের অঙ্ক, এটা নিচে না হয়ে পাশে হবে। এরপরে 12 জন লোকের কাজটি করতে সময় লাগে সমান 30 × 20, আর নিচে 12 লিখতে হবে। যদি 3 দিয়ে কাটাকুটি করি, 3 × 4 = 12, আর এটা 3 × 10 = 30, এখন 4 এবং 20 কাটলে 5, 4 × 5 = 20, তাহলে সমান 10 × 5 দিন সমান 50 দিন। তাহলে আগে 6 দিন কাজ করেছিল, পরে আবার 50 দিন সময় লাগছে। তাহলে এখানে আছে যে হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। অতএব 50 + 6 দিন সমান 56 দিনে
তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। এরপরে 10 দাগ আছে, দেখো 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 10 জন কৃষক 6 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করে দেখি। তাহলে এখানে চলরাশি তিনখানা আছে, একটা আছে কৃষকের সংখ্যা, আর একটা আছে দিন সংখ্যা, আর একটা আছে জমির পরিমাণ। তো এখানে লেখার সময় আমাদের তিনখানা স্তম্ভ করতে হবে বা তিনখানা চলরাশি লিখতে হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো কৃষক সংখ্যা যেটা জন দিয়ে লিখব, তারপরে আছে সময় যেটা দিন দিয়ে লিখব, আর জমির পরিমাণ যেটা লিখব বিঘা দিয়ে। এখন কৃষক সংখ্যা 25 জন, 12 দিন কাজ করছে, 15 বিঘা জমি চাষ করছে। এখন 30 জন কৃষক আছে, 16 দিন সময় কত বিঘা জমি চাষ করবেন। তো এখানে এই যে 15 আছে, 25 আর 30 দিয়ে একটা ভগ্নাংশ তৈরি হবে, 12 আর 16 দিয়ে একটা ভগ্নাংশ তৈরি হবে, সেটাই 15-এর সাথে গুণ করতে হবে। তাহলে জমির পরিমাণের সাথে কৃষক সংখ্যার সম্পর্ক প্রথম দেখব, যে কৃষক বাড়লে জমি বেশি করে চাষ হবে, কৃষক কমলে জমি কম করে জমি কম করে চাষ হবে। বা এখানে বলা যায় 25 জন কৃষকে যতটা জমি চাষ করতে পারছিল, 30 জন কৃষক আছে, তাহলে জমির পরিমাণ বেশি চাষ করতে পারবে। তাহলে এখানে লিখব জমির পরিমাণের সাথে কৃষকের সরল সম্পর্ক, জমির পরিমাণের সাথে বা ঠিক আছে জমির পরিমাণের সাথে কৃষক সংখ্যার সরল সম্পর্ক। তাহলে এখানে জমির পরিমাণ বেড়ে গেছে, এখানে জমির পরিমাণ বেড়েছে, তাই তাহলে জমির পরিমাণ যদি বাড়ে, না এখানে কৃষক সংখ্যা বেড়েছে, এখানে কৃষক সংখ্যা বেড়েছে, তাই জমির পরিমাণও বাড়বে, কারণ সরল সম্পর্ক আমরা জানি। আচ্ছা, আর জমির পরিমাণের সাথে সময়ের ব্যস্ত এটাও সরল সম্পর্ক। তাহলে জমির পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক। তাহলে এখন ঐকিক নিয়মে আমাদের এই বাক্যটা লিখতে হবে যেন জমির পরিমাণটা ডান দিকে থাকে। 15 জন কৃষক 12 দিনে চাষ করে 15 বিঘা জমি। 25 জন কৃষক 12 দিনে চাষ করে 15 বিঘা জমি। একজন কৃষক 12 দিনে একটা করে পাল্টাবো, দুটো একসঙ্গে পাল্টাবো না। একজন কৃষক 12 দিনে চাষ করে
এটা হবে 15, যেহেতু সরল সম্পর্ক তাই 25টা নিচে হবে বিঘা জমি। এরপরে কৃষক আছে 30 জন, এখানে 25-এর পরে 30 আছে, তাহলে 30 জন কৃষক 12 দিনে চাষ করে, তাহলে 30টা এই ওপরে গুণ হবে, 15 × 30 বাই 25 বিঘা জমি। এখন 30 জন কৃষক, এবার দিনটা পাল্টাবো, এক দিনে চাষ করে, যেহেতু 12-র পরে 1 দিয়েছি, এটা সরল সম্পর্ক, দিনের সাথে জমির পরিমাণ সরল সম্পর্ক, সেই জন্য 12-র পরে যে 1 দিলাম, 12 হবে নিচে, তাহলে এই নিচে দিলাম। এবার 30 জন কৃষক এখানে আছে 16 দিনে, তাহলে 16 দিনে চাষ করে সমান, তাহলে 16টা এবার উপরে হবে 15 × 30 × 16, নিচে হবে 25 × 12। এখন কাটাকুটি করতে হবে, 5 দিয়ে কাটলে 5 × 5 = 25, 3 × 5 = 15, এবার 5 দিয়ে কাটলে 30, 5 × 6 = 30, 3 দিয়ে যদি কাটাকুটি করি, এখানে 3 × 4 = 12, আর 4 কেটে 2 × 2 = 4, 6 কেটে 3 × 2 = 6, আবার 2 কেটে 1, আর এখানে 16 কেটে 8, তাহলে ওপরে মোট আছে 3 এবং 8, নিচে কোনো সংখ্যা নেই, 1 আছে। 3 × 8 সমান 3 × 8 = 24, তাহলে এখানে জমি চাষ 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন? অতএব 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবে এবং লাইক করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।